আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লেখনীতে মরিয়ম আক্তার জুথি, পর্ব সংখ্যা ২৬। আজ ৩ দিন হয় হসপিটাল থেকে বাড়িতে ফিরছেন জিয়ানুল লুইজি গ্যাংস্টার। এই ৩ দিনে হসপিটাল থেকে ডক্টর ওনাকে ছাড়েননি। উনি কোমা থেকে মাত্র ফিরেছেন বলে। ওনার এই অ্যাক্সিডেন্টের কথা ইতিমধ্যে পুলিশ এই বিষয়ে পুরোটা তদন্ত করে ফেলেছেন। উনি হসপিটালে থাকাকালীন হারিস রাগ দেখিয়ে চলে যেতে কিছু লোক ঠিক করেছিলেন। হারিস কোথায় থাকে, ইভেন্ট, তার সব ইনফরমেশন জোগাড় করে দিতে। উনি বাড়ি ফিরতে হারিস সব ইনফরমেশন পেয়ে লুসিয়ানকে নিয়ে ওর ফ্ল্যাটে যায়। তবে উনি যে নিরাশ হন। আরিশ তখন বাসায় ছিল না। পরপর এমন ২ দিন যেতে আরিশের সাথে ওনার দেখা মেলে। আরিশ ওনাদের দেখে ভ্রু কুঁচকে বলল, কি চাই আপনাদের? তোমাকে। সোজা সাপটা উত্তরে দিলেন জিয়ানুল লুইজি গ্যাংস্টার। আচ্ছা, আপনাদের কি? একটা কথা বললে বোঝেন না? হালকা চেঁচিয়ে আরিশকে চেঁচাতে দেখে লুসিয়ান ইংলিশ বাক্যে বলল, সে তুমি যাই বলো দাদা ভাই, তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি। আরিশ কিছু বলবে তার আগে জিয়ান লুইজি গ্যাংস্টার মুখখানা ছোট করে বললেন, দেখো বাবা, আমি আজ ২ দিন ধরে এখানে আছি তোমার জন্য। আজকে আমি তোমাকে সাথে না নিয়ে এক পাও এই জায়গা থেকে নড়ব না। ওনার কথা শুনে লুসিয়ান সাই জানিয়ে ইংলিশ বাক্যে বলল, তুমি ঠিক বলেছো বাবা, দাদা ভাইকে না নিয়ে আমরাও এক পাও যাব না। আরিশ ভীষণ রাগ হচ্ছে নিজের ওপর ওনাদের কথা। তিনি কি করবে ভেবে না পেয়ে নিজেকে কন্ট্রোল করে ২ হাতে মাথা চেপে বলল, আপনারা কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আমার ধৈর্যের পরীক্ষা। ওর কথা শেষ করতে না করতে উনি বললেন, তোমাকে আমি দত্তক নিব। ওনার কথা শুনে আরিশ আশ্চর্যের সীমায় পৌঁছে যায়। বলে, হোয়াট? আরিশকে অবাক হতে দেখে লুসিয়ান এগিয়ে গিয়ে ইংলিশে বাক্যে বলে, হ্যাঁ দাদা ভাই, তুমি আমার ভাই হয়ে যাও। আমার বাবা মা তোমাকে ভীষণ ভালোবাসবে, আমার মতো দরকার হয় আমার চেয়ে তোমায় বেশি ভালোবাসবে। তুমি আমার বড় ছেলে আরিশ আর ও আমার ছোট ছেলে লুসিয়ান। আরিশ এদের অতিরিক্ত পাগলামি করতে দেখে বোঝানোর জন্য বলল, দেখুন, আমার মা বাবা, আমার একটা পরিবার আছে, সেখানে আপনি আমাকে দত্তক। আমি তো বলিনি তুমি তোমার ফ্যামিলির কাছে যেতে পারবে না। তোমার যখন এসে তুমি যাবে, কিন্তু তুমি এখানে যতদিন থাকবে আমার ছেলে হয়ে আমার বাসায় থাকবে, ব্যাস বলে সোফায় বসে পড়লেন। আরিশ এদের ভাবসাব দেখে বুঝতে পারে এরা ওকে না নিয়ে এক পাও জায়গা নড়বে না। তাই অনেক ভেবে সিদ্ধান্ত নেয় আরিশ ওদের সাথে যাবে। আরিশ মেনে নিয়েছে দেখে ওনারা দুজনে আরিশকে জড়িয়ে ধরে কি করবে বুঝতে পারছিলেন না। আরিশ ওদের বাড়ি দ্য গ্যান্টার এস্টেটে এসেছে আজ ২ মাস শেষ হতে চলল। এই ২ মাসে আরিশ এই ৩ জনকে নতুনভাবে চিনেছে। একটা বাহিরের মানুষকে কিভাবে আপন করতে হয় এদেরকে দেখেছে। আপন ছেলে না হয়েও সে মানুষের থেকে এমন ভালোবাসা পাওয়া যায়, এদের না দেখলে বোঝাই যেত না। কে বলবে এদের এত টাকা, জায়গা, বাড়ি, তারপরেও কিভাবে ওকে আপন করে নিল। তবে আরিশ এখানে থাকছে ঠিকই, কিন্তু আজ অব্দি ওনার সাথে অ্যাডজাস্ট করতে পারেনি। হয়তো ওর গম্ভীরতার কারণে ও এ বাড়িতে থাকলে ওর সবসময় যাবতীয় খরচ ও নিজেই করতো। এতে ওনারা আরিশকে জোর করতে পারতেন না। আরিশ চলে যেতে পারে সেই জন্য ওনারা আরিশের সাথে বাড়তি কথা বলতে পারতেন না, আরিশের স্বভাবের জন্য। কারণ ও এক কথার ওপর ওনারা ২ কথা বললে ও চেঁচামেচি করে বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইতো। কারণ অনেক কষ্ট ওনাকে মানিয়ে রাখতো, তবুও ওনাদের আরিশকে চাই। দিন যাচ্ছে, রাত কাটছে। হঠাৎ একদিন আরিশ মিনি বাইক অ্যাক্সিডেন্ট করে। যদিও আঘাত তেমন পায়নি, হাতে একটু কেটে গিয়েছে, পাশাপাশি পা ছিলে গেছে। আরিশের অ্যাক্সিডেন্টের কথা শুনে ওনাদের কানে যেতে সবাই কেমন অস্থির হয়ে পাগল ভেসে ছুটে এসেছিল আরিশকে হারানোর ভয়ে। ততক্ষণ আরিশ নিজে হসপিটালে গিয়ে হাত
কাটা জায়গায় সেলাই এবং পায়ে ব্যান্ডেজ করিয়ে নেয়। ডাক্তার ওষুধ লিখে ততক্ষণে ওনারা হসপিটালে এসে অস্থির হয়ে আরিশকে দেখতে দেখতে। ইন্দ্রিয় তাই নিন কান্না জড়িত কণ্ঠে বললেন, আমার সোনা বাবা, আমার হীরা, তুমি ঠিক আছো? আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। আরিশকে বাড়ি নিয়ে এসে ইন্দ্রিয়া তাই নিন ওকে খাইয়ে দেওয়ার যত্ন করে সবসময় মায়ের মতো পাশে থাকে। পাশাপাশি জিয়ান লুইজির গ্যাংস্টার ওর প্রতি ধীরতা দেখে সেদিন আরিশ সত্যি অবাক হয়েছিল। মানুষ কীভাবে এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। কঠিন মনোভাবে আরিশও সেদিন ওনাদের প্রতি দুর্বল হয়েছিল, ওনাদের প্রতি ভালোবাসা অনুভব করেছিল। সেদিন প্রথমবারের মতো জিয়ান লুইজি গ্যাংস্টারকে বাবা বলে ডেকেছিল, যেটা শুনে উনি চোখের পানি ছেড়ে দিয়ে আরিশকে জড়িয়ে ধরে বললেন, কি বললে বাবা, আবার বলো। বাবাই, তুমি আমার বাবাই বললে। ইন্দ্রিয়া তাইনিন এর দিকে তাকিয়ে বললেন, তুমি আমার মামুনি। আরিশের মাত্র দুটো রাখা ওনাদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছিলেন ওনারা আকাশ সমান খুশি হয়েছিল। ওনাদের এত খুশি হতে দেখে আরিশ মনে মনে হেসে বলল, জন্ম না দিলেও যে বাবা মা হওয়া যায় এটা তোমরা প্রমাণ করে দিলে। ওর এসব ভাবার মধ্যে লুসিয়ান গলা বাঁকিয়ে মেয়েদের মতো করে বললে, হোয়েন দেয়ার বাবা অ্যান্ড মামুনি আমায় দাদা ভাই। অর্থ ওরা বাবা মামুনি হলে আমি কে দাদা ভাই? তুই তো আমার ছোট ভাই। আরিশ এটা শুনে লুসিয়ান ও নাদের মতো আরিশকে জড়িয়ে ধরে বললে, ইয়েস ইউ আর ওয়ান হ্যাপি ফ্যামিলি। অর্থ হ্যাঁ, আমরা একটা হ্যাপি ফ্যামিলি। সেই থেকে ওনাদের সাথে আরিশের পথ চলা শুরু হয়, আর সেই থেকে কেটে গেল 7টা বছর। বর্তমান আরিশ তার মৌকে সবটা খুলে বলল কিভাবে তাদের সাথে ওর সম্পর্কটা একতা মজবুত একটা ভালোবাসা হলো, আর নয়তো কারো কোটি কোটি টাকা সম্পত্তি নিজের ছেলের সাথে অন্য কারোর জন্য ভাগ করে সমান সমান। হ্যাঁ, জিয়ান লুইজি গ্যাংস্টার লুসিয়ান আর আরিশের নামে ওনার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন। যদি আরিশ এই বিষয়ে শুনে অনেক রিয়াক্ট করেছিল, সে কিছুতে ওনার থেকে কিছু নিতে রাজি নয়। তাছাড়া এত টাকা নিয়ে কি হবে? ওর নিজের টাকা, ওর নামে রাখা ওর বাবার টাকা, এখন আবার ওনাদের এত সম্পত্তির অর্ধেক। সবকিছু কেমন যেন সন্না ছাড়া। আর সম্পত্তির বিষয়টা এড়িয়ে যাচ্ছে দেখে জিয়ান লুইজি গ্যাংস্টার আপাতত সবটা নিজে ম্যানেজ করেছে। যদিও উনি জানতেন আরিশ সেটা শোনার পরে এমনভাবে রিয়াক্ট করবে, তবুও ওনারা সমান সমান দিতে চাই, এতে বেশি লুসিয়ানেরই মত ছিল। আরিশকে সবটা বলে থেমে যেতে দেখে জুথি মিনমিন কণ্ঠে বলল, ইস, আপনার মতো আমাকে যদি এমন কেউ ভালোবাসতো। আরিশ জুথির কথায় ভ্রু কুঁচকে বলল, তোকে এর থেকেও কেউ মারাত্মকভাবে ভালোবাসে। জুথি আরিশের কথা তেমন পাত্তা না দিয়ে পেটে দুহাত চেপে ধরে বলল, ভীষণ খিদে পেয়েছে, সবাই হয়তো খেয়েও নিয়েছে, আমি এখন যাই, ওকে দুজনার খাবার রুমে নিয়ে আয়। মানে দুজনার খাবার আনতে যাব কেন? আরিশ জুথির মাথা ওই কথা শুনে বাঁকা হেসে ওর দিকে এগোতে নিলে জুথি লাফ দিয়ে উঠে দৌড়ে তাড়াহুড়ো করে বললাম, বুঝতে পেরেছি, আপনার জন্য আনতে বলেছেন, চিন্তা করবেন না, আমি আপনার জন্য নিয়ে আসছি, দরকার হলে আপনাকে খাইয়ে দেবো। বলার না দাঁড়িয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। জুথি যেভাবে রুম থেকে বেরিয়ে গিয়েছিল ঠিক একইভাবে খাবার প্লেট নিয়ে রুমে ঢুকে হাঁপাতে বললে, এই যে খাবার নিয়ে এসেছি, খাইয়ে দে। পারবো না, নিজেরটা নিজে খান, দিবি না? আরিশ কেমনভাবে ওর দিকে এগোতে দেখে বাঁকা হেসে বলল, দেবো তো, বলে টেবিলের ওপর খাবারটা রেখে ইচ্ছে না থাকা সত্ত্বেও আরিশকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। খাবার শেষ হলো। জুথি প্লেট গুছিয়ে রাখতে যেতে নিলে আরিশ জুথির প্লেট বাহাতে পেঁচিয়ে উরুর ওপর বসায়, ঘাড়ে মুখ গুজে বলল, মৌ, আজকের রাতটা আমায় দিবি প্লিজ, বিশেষ করে তোকে একটু ব্যথা দেবো না, নিজেকে দাঁত চিপে কন্ট্রোল করবো, শুধু আজকের রাতটা তোকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চাই, ঠিক যেমন লতা
গাছকে পেছে নিজেকে বাঁচা, ঠিক তেমনই আমি তোকে বুকে নিয়ে মানুষের শান্তটুকু পেতে চাই। যুথি আরিশের এমন কাজে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, ছাড়ুন আমাকে, এইগুলো রাখতে হবে, প্রয়োজন নেই, আমার কাছে থাকু। আরিশের এমন গা কাঁপানো কথায় শুধু শোনা গেল যুথির ঘন ঘন ফেলা নিঃশ্বাস। যুথির শরীরে ক্রমে কাঁপছে দেখে আরিশ যুথিকে ছেড়ে দিয়ে রাগ বিরক্ত দুটি মিলিয়ে বলল, আমার সামনে একদম কাঁপাকাঁপি করবি না, বিরক্ত লাগে এতে আমার, বলে বিছানার উপর বসে গায়ের শার্ট খুলতে খুলতে বলল, গিয়ে প্লেটগুলো রেখে সোজা রুমে আসবি। যুথিকে এক জায়গায় নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, কথা কানে যায়নি। যুথি আরিশের কথায় প্লেটগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে রাদীপের রুমের সামনে পর্যন্ত আসতে রাদীপও ও রুম থেকে বেরোচ্ছিল। তখন যুথিকে প্লেট হাতে যেতে দেখে যুথির হাতটা ধরে বলল, কোথায় থাকো তুমি? দুদিন ধরে তোমার কোনো দেখাই মিলে না। যুথি রাদীপের ধরে রাখা হাতটা ছাড়াতে চেয়ে বলল, আমি তো বাড়িতেই ছিলাম। রাদীপের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই ফারিয়া নিচ থেকে মাত্র আসছিল রুমে যাবে বলে। মাঝপথে রাদীপ যুথিকে হাত ধরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে একটু জোরে বলল, রাদীপ ভাইয়া, তুমি ওর হাত ধরেছ কেন? তোকে বলতে হবে। যুথি আরিশের রুমের দিকে তাকিয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো রাদীপ ভাই, তোমার সাথে আমার কথা আছে। রুমের বাইরে ওদের কথার শব্দ পেয়ে আরিশ ভ্রু কুঁচকে রুম থেকে বেরিয়ে এসে দেখে রাদীপ যুথির হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরিশের হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে যুথির দিকে এগিয়ে যেতে যেতে বলল, ধন্যবাদ সকলকে, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোট চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।